মেস ঘরে ঢুকেই সবাই অবাক হলো। বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। টিবোন স্টেক, বেকড পটেটো, লাজানিয়া এবং পর্তুগিজ রেড ওয়াইন। অবিশ্বাস্য ব্যাপার। শেফ এসে বলল, টিবোন স্টেক প্রচুর আছে, কারো দরকার হলে তাকে জানালেই হবে, তবে রেড ওয়াইনের সাপ্লাই কম। মেস ঘরে রীতিমতো হইচই পড়ে গেল। সাধারণত 7:30টার মধ্যে খাবার পর্ব শেষ হয়। আজ 8টা বেজে গেল। তবু কয়েকজনকে ব্যস্ত দেখা গেল। শেফ এসে বলল, ডিনার শেষ হবার পর হার্বি ফকনার কিছু কথা বলবেন। সবাইকে থাকতে বলা হয়েছে। আগামীকাল ক্রিসমাস, সেই উপলক্ষে ছুটি এবং বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে হয়তো। শহরে নিয়ে যাওয়া হবে। আফ্রিকান মেয়েদের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর একটা সুযোগ হবে। মন্দ কি? হার্বি ফকনার মেস ঘরে ঢুকলো, মুখে হাসি। তার স্বভাবসুলভ অন্তরঙ্গ স্বরে বলল, খাবার পছন্দ হয়েছে? হয়েছে হয়েছে। রেড ওয়াইন কেমন ছিল? অপূর্ব। তবে স্যার, পরিমাণ খুবই কম। ভালো জিনিস কমই খেতে হয়। তোমাদের জন্য একটা জরুরি খবর নিয়ে এসেছি। আমাদের উড়বার সময় হয়েছে। হল ঘরে একটি নিস্তব্ধতা নেমে এলো। কেউ শ্বাস ফেললেও শোনা যাবে এমন অবস্থা। আমরা রাত 12টায় এখান থেকে রওনা হব এয়ারপোর্টের দিকে। পৌঁছাতে লাগবে 1 ঘন্টা। সেখানে আমাদের জন্য একটা ট্রান্সপোর্ট বিমান অপেক্ষা করছে। ভোর 3:30টায় আমরা পৌঁছে যাব। কোথায়? কোথায় যাব এটা বলার সময় এসেছে। আমরা যাচ্ছি মোরান্ডায়। মেস ঘর থেকে একটি মৃদু গুঞ্জন শোনা গেল। হার্বি কথা বলা শুরু করলে সঙ্গে সঙ্গে গুঞ্জন থেমে গেল। অনেকবার বলা হয়েছে, তবু আরেকবার বলছি। বিমান থেকে প্যারাশুট দিয়ে জাম্প করবার পর আমাদের হাতে থাকবে 1 ঘন্টা 25 মিনিট। এই সময়ের ভেতর কাজ শেষ করতে না পারলে মোরান্ডা থেকে জীবিত অবস্থায় কেউ বের হয়ে আসতে পারবো না। হল ঘরে কোনো শব্দ হলো না। একটি কথা আমি সবাইকে মনে করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বিপক্ষে যে সেনাবাহিনী আছে তা যথেষ্টই শক্তিশালী। জেনারেল ডোফা হচ্ছেন মোরান্ডার প্রধান সামরিক শাসন ও প্রেসিডেন্ট। তিনি একজন প্রথম শ্রেণীর জেনারেল। কারো কিছু বলার আছে? কেউ কিছুই বলল না। 25 ডিসেম্বর, রাত 3টা। প্লেন উড়ে চলছে। ইঞ্জিনের গঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। কেবিন লাইট জ্বলছে। কমান্ডোদের দেখা যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকতে। প্রথম দিকে তারা নিজেদের মধ্যে মৃদু স্বরে কথাবার্তা বলছিল, এখন আর বলছে না। সময় যত ঘনিয়ে আসছে, উত্তেজনা ততই বাড়ছে। সবার চেহারায় তার ছাপ পড়ছে। একমাত্র নির্বিঘ্নে ঘুমাচ্ছে বেন ওয়াটসন। এই একটি লোকের মধ্যেই কোনো রকম বিকার নেই। কেবিন লাইটের পাশেই একটি লাল বাতি জ্বলে উঠল, যার মানে প্লেনের ক্যাপ্টেন কথা বলতে চান। ফকনার হেডফোন কানে পরে নিল। হ্যালো ফকনার বলছি। আমরা প্রায় পৌঁছে গেছি স্যার। তাই নাকি? 20 মিনিটের মাথায় ড্রপিং জোনে চলে আসবো। আপনি সবাইকে তৈরি হতে বলুন। বাইরের আবহাওয়া কেমন? খুব ভালো বলা চলে না। শক্ত বাতাস বইছে। ফকরান ভ্রু কুঁচকালো। ক্যাপ্টেন বলল, আমি কেবিনের বাতি কমিয়ে দিচ্ছি যাতে চোখে অন্ধকার শুয়ে যায়। ঠিক আছে। প্লেনের গতি কমে আসছে। নিচেও নেমে এসেছে বেশ খানিকটা। দরজা খুলে দেয়া হয়েছে। বাইরের প্রচন্ড বাতাসে প্লেন এখন কেঁপে কেঁপে উঠছে। কেবিনের ভেতরটা প্রায় অন্ধকার। ফকনার গম্ভীর গলায় বলল, অস্ত্র, যন্ত্রপাতি, রসদ এবং প্যারাশুট সবাই পরীক্ষা করে নাও। তোমাদের নিজেদের পরীক্ষা শেষ হলে জনাথন পরীক্ষা করে দেখবে। বেন ওয়াটসন উঠে বসেছে। সে তাকিয়ে আছে। কেবিনে ঠিক এই মুহূর্তে প্রচন্ড কর্মব্যস্ততা। ফকনার বলল, বাইরে দমকা হাওয়া আছে, কাজেই প্যারাসুট খোলার ব্যাপারে খুব সাবধান। মাটির কাছাকাছি না পৌঁছানো পর্যন্ত কেউ ফিতা টানবে না। তার আগে ফিতা টানলে বাতাস ভাসিয়ে নিয়ে অনেক দূর নিয়ে যাবে। সবার আগে নামবে বেন ওয়াটসন এবং তার দল। তারা নেমে আমাদের জন্য অপেক্ষা করবে না। দ্রুত চলে যাবে এয়ারপোর্টে। সবাই প্রথমে ঝাঁপ দিল। ওয়াটসন ঝাঁপ দিল। ঠান্ডা বাতাস বাইরে। নিচের মাটিতে দ্রুত কাছে এগিয়ে আসছে। আকাশ ভর্তি তারা। বেন ওয়াটসন একবার মনে হলো, প্যারাশুটের ফিতা না টানলে কেমন হয়। এটি একটি পুরনো অনুভূতি। প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়ার পর প্রায় সবারই এটা হয়।
অনেকে শেষ পর্যন্ত ফিতা খুলতে পারে না। বেন ওয়াটসন মাটিতে নেমে ঘড়ি দেখলো 3:55। 15 মিনিট লেট। 3:40-এর ভেতর সবার মাটিতে পা রাখার কথা। সে তাকালো আকাশের দিকে। একে একে সবাই নামছে। সে গুনতে চেষ্টা করলো। 1, 2, 3, 4, 5। 25 ডিসেম্বর ভোর 4টা। চারিদিকে অন্ধকার। সূর্য ওঠার এখনো 1 ঘন্টা 10 মিনিট দেরি। এয়ারপোর্টে পৌঁছতে লাগবে 20 থেকে 25 মিনিট। বেন ওয়াটসন তার দল নিয়ে ছুটতে শুরু করলো। 30 কিলোমিটার। এমন কোনো দূরের পথ নয়। তারা ছোটার গতি আরো বাড়িয়ে দিল। কারো মুখেই ক্লান্তির কোনো ছাপ নেই। কোনো শব্দ উঠছে না। বেন ওয়াটসনের মনে হলো জনাথন এদের ভালোই ট্রেনিং দিয়েছে। এয়ারপোর্ট পৌঁছে বেন ওয়াটসনের বিস্ময়ের সীমা রইল না। একটি পুরোপুরি পরিত্যক্ত জায়গা। একতলা একটি দালানের মজুর শ্রেণীর 5-6 জন জড়াজড়ি করে একসঙ্গে ঘুমোচ্ছে। এছাড়া ফ্রি সীমানায় কেউ নেই। ঘরের দরজা জানালা ভাঙা। ভাঙা জানালায় হু হু করে হাওয়া খেলছে। লোকগুলি ঘুম ভেঙে অবাক হয়ে তাকিয়ে রইল। বেন ওয়াটসন জিজ্ঞেস করলো, কেউ ইংরেজি জানো? কোনো উত্তর নেই। ওরা মুখ চাওয়াচাওয়ি করছে। কেউ ইংরেজি জানে না। ওদের মধ্যে বিড়বিড় করে বলল, এদের দেখে মনে হয় না কেউ ইংরেজি জানে। কেউ জানো না? স্যার, আমি জানি। তুমি কে? স্যার, আমি একজন কন্ট্রাক্টর। এই এয়ারপোর্ট ঠিক করার কন্ট্রাক্ট নিয়েছি। ভালো করেছো। এখানে কোনো পাহারা থাকে না? জি না স্যার, পাহারা থাকবে কেন? তাও তো কথা। রানওয়ে ঠিক আছে? আছে স্যার, মোটামুটি আছে। আপনারা কারা? আমরা কারা তা দিয়ে তো তোমার দরকার নেই। তোমরা গরম পানির ব্যবস্থা করতে পারবে? পারবো স্যার। পানির ব্যবস্থা করো। আর শোনো, তোমাদের কেউ যদি এখান থেকে পালাবার চেষ্টা করো তাহলে আমরা বুঝতে পারবো তোমাদের কোনো মতলব আছে। আমরা কিন্তু মানুষ ভালো নই। কতটুকু গরম পানি করবো স্যার? আমাদের কাছে কফি বিনস আছে। সবাই মিলে কফি খাবো। কাজেই বুঝতে পারছো কতটুকু পানি লাগবে। জি স্যার। 25 ডিসেম্বর ভোর 5:10। মা জেগে উঠল প্রচন্ড একটি বিস্ফোরণের শব্দে। শব্দ কমে আসছে। সে শুনল একসঙ্গে অনেকগুলো সাব মেশিন গান থেকে কানে তালা ধরানোর মতো আওয়াজ আসছে। সে শব্দও থেমে গেল। আলাদা আলাদা ভাবে গুলির শব্দ হতে লাগলো। কি হচ্ছে এসব? আবার একটি বিস্ফোরণ। প্রচন্ড বিস্ফোরণ। মনে হলো ফোটনকে সবটাই উড়ে গেছে। দরজা জানালা সব ভেঙে গেছে নাকি। মা হতভম্ব হয়ে উঠে বিছানায় বসলো। ঠিক তখনই বন্ধ দরজা কে যেন লাথি মেরে ভাঙলো। তুমি মাওয়া? মূর্তির মতো মাথা নাড়ল মাওয়া। আমরা নিশোকে নিতে এসেছি। তুমি চাবি নিয়ে আমাদের সঙ্গে এসো। কিসের চাবি? কোনো বাজে কথা বলবে না। একটি বাজে কথা বলবে গুলি করে এখানেই শেষ করে দেব। সাব মেশিন গান থেকে আবার শব্দ আসছে। একটি মাত্র সাব মেশিন গান, অনবরত ক্যাট ক্যাট শব্দ। ভয়াবহ কিছু একটা হয়ে গেছে। মা অনুগত ছেলের মতো চাবি গোছা নিয়ে নিচে নেমে এলো। সিঁড়ির মাথায় দেখা গেল আরেকজন দাঁড়িয়ে আছে। সেই লোকটি ভারী গলায় বলল, এ কি মাওয়া? জি স্যার। ভালো। মাওয়া, আমি ফকনার। তোমাদের সৈন্যবাহিনীর এমন খারাপ অবস্থা আমার ধারণা ছিল না। একদল গার্লস গাইডাতে এসে ভালো। ডিফেন্স দিত। এইসব অপদার্থের তো লাথি মেরে নদীতে ফেলে দেওয়া উচিত। সূর্য এখনো ওঠেনি, তবু আচ্ছা ভাবে সবকিছুই দেখা যাচ্ছে। মাওয়া ভালো মতো চারিদিকে তাকানোর সাহসও পাচ্ছে না। কোথাও কোনো শব্দ নেই। শুধু ফ্যামিলি কোয়ার্টার গুলি থেকে মেয়েদের চেঁচিয়ে কান্নার আওয়াজ আসছে। সৈন্যবাহিনীর ব্যারাক মোটামুটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মাওয়া সেলের তালা খুলল। সেলে ঢুকলো হার্বি ফকনার। সুপ্রভাত জুলিয়াস নিশো। নিশো কিছুই বলল না। অবাক হয়ে তাকিয়ে রইলেন। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কিন্তু হচ্ছে কি? তেমন কিছু না। আমরা আপনাকে নিতে এসেছি। তোমরা কারা? আমরা হচ্ছি বুনো হাঁস। আপনার মনে হয় না আপনি হাঁটতে পারবেন। ফকনার ইশারা করতেই একজন এসে তাকে পিঠে তুলে নিল। নিশো মৃদু স্বরে বললেন, অনেক কিছুর পিঠেই চড়েছি, মানুষের পিঠে কখনো চড়িনি। ফকনার বলল, আপনাকে অল্প কিছু সময় কষ্ট করতে হবে মিস্টার নিশো।
ভোর 6:25 আমাদের উদ্ধারকারী প্লেন আসবে। এখানে এমন কিছু কি আছে যা আপনি সঙ্গে নিতে চান? না, কয়েকটা প্রেমের কবিতা লিখেছিলাম, সেগুলি আমি মামাকে দিয়ে যেতে চাই। মামাকে দিয়ে অর্থহীন, ওকে আমি এক্ষুনি মেরে ফেলবো। অসম্ভব, আমার চোখের সামনে কাউকে হত্যা করতে পারবে না, চোখের আড়ালেই করা হবে। না না, দয়া করো। ফকনার হেসে ফেলল। নিশো চোখ বন্ধ করে উচ্চস্বরে বললেন, ঈশ্বর দয়া করো। বলেই খেয়াল হলো তিনি একজন নাস্তিক, তবু তিনি আবারও ঈশ্বরের নাম নিলেন। 25 ডিসেম্বর ভোর 6:20। এয়ারপোর্টে সবাই অপেক্ষা করছে। ফকনারের হাতে সিগারেট, তার মুখ হাসি হাসি। 50 জন কমান্ডোর সবাই আছে। একটা অস্বাভাবিক ঘটনা, বিশ্বাসও হতে চায় না এমন ঘটনা, কিন্তু এটা স্বপ্ন নয়, সত্যি। ওই তো জুলিয়াস নিশোর চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। ইঞ্জিনের আওয়াজ আসছে, প্লেন এসে পড়লো বোধহয়। রানওয়ে ভালো নয়, তবু প্লেন নামতে বা উঠতে অসুবিধা হবে না। ডাকোটা প্লেনগুলো ধান খেতেও নেমে পড়তে পারে। ফকনার চেঁচিয়ে উঠল, স্কোয়াড অ্যাটেনশন, গেট রেডি। কমান্ডোদের মধ্যে একটা চাঞ্চল্য জাগলো। হ্যাঁ, প্লেন দেখা যাচ্ছে, ডাকোটা প্লেন। ফকনারের নির্দেশে ওয়্যারলেসে প্লেনের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। হ্যালো ডেকোটা, বুনো হাঁস কলিং। হ্যালো ডেকোটা, বুনো হাঁস কলিং ওভার। হ্যালো ডেকোটা। প্লেনের পাইলটকে শেষ পর্যন্ত ধরা গেল। ফকনার কথা বলবার জন্য এগিয়ে গেল। গুড মর্নিং ডেকোটা, অ্যান্ড হ্যাপি ক্রিসমাস। হ্যাপি ক্রিসমাস। কর্নেল ফকনার? হ্যাঁ, তোমাদের জন্য একটা বড় রকমের দুঃসংবাদ আছে, বলে ফেলো। আমি তোমাদের নেবার জন্য নামছি না। কিছুক্ষণ আগেই আমাকে জানানো হয়েছে যে নিশোকে উদ্ধারের যে মিশন পাঠানো হয়েছে তা বাতিল করা হয়েছে। কেন? জেনারেল ডোভার সঙ্গে আমেরিকান সরকারের চুক্তি হয়েছে, তারা এখন ডোভারকেই রাষ্ট্রপ্রধান হিসেবে চায়। ভালো কথা, আমাদের কি হবে? পাইলট সে কথার কোনো জবাব দিল না। বিমানটি এয়ারপোর্টের উপর দুবার চক্কর দিয়ে দক্ষিণ দিকে উড়ে গেল। সবাই তাকাচ্ছে, কিছু একটা শুনতে চায় ফকনারের কাছ থেকে। কি বলা যায়? ফকনার আকাশের দিকে তাকিয়ে বলল, বন্ধুরা, চমৎকার একটি সকাল। রবিনসন ভ্রু কুঁচকে বলল, ব্যাপারটা কি? ফকনার জবাব দিল না। প্যাকেট থেকে সিগারেট বের করলো, প্যাকেট বাড়িয়ে দিল রবিনসনের দিকে। রবিনসন বিরক্ত মুখে বলল, আমি সিগারেট ছেড়ে দিয়েছি। ক্যান্সারের ভয়ে? রবিনসন ঠান্ডা গলায় বলল, কেন আজে বাজে কথা বলছো? যা জানতে চাচ্ছি তা বলো। কি জানতে চাচ্ছ? ফকনার সিগারেটের লম্বা টান দিয়ে বলল, ব্যাপারটা তুমি যতটুকু জানো আমিও ঠিক ততটুকুই জানি। ওয়্যারলেসে কথাবার্তা যা হয়েছে তুমি শুনেছ। তারপরে আমাকে জিজ্ঞাসা করবার অর্থ কি? এসব হচ্ছে মেয়েলি স্বভাব। মেয়েলি স্বভাব হোক না হোক, আমি পরিষ্কারভাবে জানতে চাই, তুমি কি ভাবছো? আমি এই মুহূর্তে কি ভাবছি জানতে চাও? হ্যাঁ, আমি এই মুহূর্তে ভাবছি, এক কাপ গরম কফি পেলে মন্দ হয় না। রসিকতা করছো? না, রসিকতা করব কেন? সত্যি সত্যি কফির পিপাসা বোধ হচ্ছে। সবার জন্য গরম কফির ব্যবস্থা করো, সেই সঙ্গে খাবার দাবার। শীতকালের নেকড়ের মতো ক্ষুধার্ত বোধ করছি। এর চেয়ে বেশি কিছু তোমার বলার নেই? আপাতত না। কফি কি আমরা এয়ারপোর্টেই খাবো? মন্দ কি? এরকম একটা খোলামেলা জায়গায়? অসুবিধা কি? দেখো ফকনার, তোমার বুদ্ধির উপর আমি চিরকাল আস্থা রেখে এসেছি, তবুও বলছি, তোমার কি মনে হয় না জেনারেল ডোফা বিমান থেকে একটা আক্রমণ চালাতে পারে? মনে হয় না। ডোফার কথাবার্তা বোকার মতো নয়, কিন্তু সে তোমার মতোই বুদ্ধিমান। কাঁচা কাজ করবে না, আলাপ আলোচনায় বসবে। কিসের আলোচনা? ডোফা আমাদের সঙ্গে একটা চুক্তিতে আসতে চাইবে বলে আমার ধারণা। সে আমাদের অক্ষত অবস্থায় এদেশ থেকে চলে যেতে দেবে, তার বদলে নিশোকে ওদের হাতে তুলে দিতে হবে। হরতনের টেক্কা আমাদের হাতে। তাতে কিছু কিছু খেলায় হরতনের টেক্কা মূল্যহীন। নিশো মূল্যহীন নয়, সেটা তুমি জানো, আমি জানি, জেনারেল ডোফাও জানে। নিশো যতক্ষণ আমাদের কাছে আছে ততক্ষণ ভয় নেই। বেটা বেঁচে আছে তো? বাঁচিয়ে রাখো। নিশো হচ্ছে আমাদের বেঁচে থাকার পাসপোর্ট, ওকে ঠিক মতো রাখো। দ্রুত ফকির ব্যবস্থা হলো।
প্রিন্টিং মিস্টেক ছিল। এটা হবে দ্রুত কফির ব্যবস্থা হলো। ফকরান অনেক প্রিন্টিং মিস্টেক, আবারও ফকির লেখা হয়েছে, ফকরান লেখা হয়েছে। ফকনার কফির মগ হাতে নিয়ে ছোট্ট শান্ত গলায় একটি বক্তৃতা দিল। বন্ধুগণ, বুঝতেই পারছো, ক্ষুদ্র একটা সমস্যা দেখা দিয়েছে। যারা আমাদের এই কাজে লাগিয়েছে তাদের কাছে আমাদের প্রয়োজন ফুরিয়েছে। আমরা ফাঁদে আটকা পড়ে গেছি। পশুদের জন্য একটা ফাঁদ ভয়াবহ ব্যাপার। একবার ফাঁদে আটকা পড়লে তারা বেরোতে পারে না। সৌভাগ্যক্রমে আমরা পশু নই, মানুষ, এবং বুদ্ধিমান মানুষ। ফাঁদ কেটে বেরিয়ে আসব। আপাতত আমরা যা করব তা হচ্ছে কভার নেব, যাতে অনুসন্ধানী বিমান আমাদের দেখতে না পায়। কারো কি এই প্রসঙ্গে কোনো কিছু বলার আছে? একজন হাত তুলল। ফকনার বলল, কি বলার আছে? আমাদের মধ্যে যাদের যাদের বাথরুম পেয়েছে তারা কি বাথরুমের কাজটা এয়ারপোর্টে সারতে পারে? এদের এখানে ভালো বাথরুম আছে। সবাই হা হা করে হেসে উঠল। হাসি আর থামতেই চায় না। ফকনার আরেকটি সিগারেট বের করতে করতে মনে মনে বলল, দলটা ভালো, এদের বিশ্বাস করা যায়, এদের উপর ভরসা করা যায়। বাথরুম সারবার জন্য 10 মিনিট দেওয়া হলো। ডিসমিস। 1 ঘন্টা 21 মিনিটের মাথায় কারারক্ষী মাওয়া, একজন আর্টিলারির ক্যাপ্টেন, 2 জন সেকেন্ড লেফটেন্যান্ট এবং একজন হাবিলদার মেজরকে নিয়ে জনাথন উপস্থিত হলো। মাওয়া জীবিত হলেও গুরুতর আহত। গুলি লেগে তার বাঁ হাতের 3টে আঙুল উড়ে গেছে। ডান পায়ের উরুতেও গুলি লেগেছে। তাকে কাঁধে করে বয়ে নিয়ে আসতে হয়েছে। বাকি অফিসাররা সুস্থ, তবে তারা বড় ধরনের ধাক্কা খেয়েছে। চোখে মুখে দিশেহারা ভাব। অপ্রকৃষ্টদের মতো চেহারা, চোখ রক্তবর্ণ। ফকনার বলল, মাওয়া, তুমি কেমন আছো? মাওয়া জবাব দিল না। ফকনার বলল, তোমাদের উপর দিয়ে সামান্য একটু ঝামেলা গিয়েছে বুঝতে পারছি। আমি দুঃখিত। তোমাদের জন্য কফি হচ্ছে, কফি খাও, ভালো লাগবে। তোমাদের কারোর যদি ধূমপানের অভ্যাস থাকে তাহলে চুরুট নিতে পারো, ভালো চুরুট আছে। কেউ কোনো উত্তর দিল না। আর্টিলারি ক্যাপ্টেন একদলা থুথু ফেলল। তোমাদের এখানে আনার উদ্দেশ্যটা ব্যাখ্যা করা দরকার। আমি জেনারেল ডোফাকে বড় রকমের একটা ধোঁকা দিতে চাই। তোমাদের সাহায্য ছাড়া তা সম্ভব হচ্ছে না। তোমরা যা করবে তা হচ্ছে জেনারেল ডোফার সঙ্গে যোগাযোগ করবে। আমি যা শিখিয়ে দেই ওয়্যারলেসে তাকে তাই বলবে, খুব বিশ্বাসযোগ্যভাবে বলবে। আমি তোমাদের কাছ থেকে প্রথম শ্রেণীর অভিনয় চাই। বলতে বলতে ফকনার হাসলো। প্যান্টের পকেট থেকে সিগারেট বের করলো। তোমরা যা বলবে তা হচ্ছে। ফকনার কথা শেষ হওয়ার আগেই আর্টিলারি ক্যাপ্টেন কঠিন গলায় বলল, তুমি যা বলবে আমরা তাই করব, এরকম মনে করার কোনো কারণ আছে কি? ফকনার বিস্মিত ভঙ্গি করলো, যেন খুবই অবাক হয়েছে। আমি যা বলবো তুমি তা করবে না? আমরা কেউ করব না। বহুবচনে কথা বলছো কেন? তুমি তোমার নিজের কথা বলো। যা করতে বলবো তা করবে না? না। খুব ভালো কথা। সাদাসাদি আমার পছন্দ না। ভয় দেখিয়ে রাজি করানোতেও আমার বিশ্বাস নেই। আমি সহজ সরল লোক। যেহেতু তুমি আমার কোনো কাজে আসছো না, কাজেই তোমাকে বাঁচিয়ে রাখার কোনো যুক্তি দেখছি না। ফকনার ঠোঁটের সিগারেট ছুঁড়ে ফেলে দুপা এগিয়ে গিয়ে খাপ থেকে পিস্তল টেনে বের করলো। তার মুখের রেখা একটুও বদলালো না। ঠোঁটের ফাঁকে যে হাসি লেগেছিল সেই হাসিও লেগে রইল। পরপর দুবার গুলির শব্দ হলো। শব্দ মেলাবার সঙ্গে সঙ্গেই তার শান্ত গলা শোনা গেল, বেটে এল, ডেড বডি সরিয়ে নিয়ে যাও, আর এদের কফি দেবার ব্যবস্থা করো। আর তোমরা যারা এখনো বেঁচে আছো তাদের বলছি, কোন রকম জোর জবরদস্তি নেই। আমার কথা যারা শুনতে চাও না তাদের শুনতে হবে না, তবে যারা শুনবে তারা ভালো মতো শুনবে, এইটুকু আশা করি। মাওয়া ভাঙা ভাঙা গলায় বলল, জেনারেল ডোফাকে কি বলতে হবে? বলছি, তার আগে কফির পর্ব শেষ হয়ে যাক। নিশো এক দৃষ্টিতে এদের দিকে তাকিয়ে আছেন। এত দূর থেকে কথাবার্তা তিনি কিছুই শুনতে পাচ্ছেন না। হত্যার দৃশ্যটি শুধু দেখেছেন। এত সহজে একজন শান্ত ভঙ্গিতে মানুষকে খুন করা যায় তা তার কল্পনাতেও ছিল না। তিনি শব্দ করে বমি করলেন। তার নাড়ি ভুঁড়ি যেন উঠে আসতে চাইছে। মনে মনে বললেন, হে ঈশ্বর, এ কি দেখলাম। তার মনে রইল না যে তিনি ঈশ্বর বিশ্বাস করেন না, স্বর্গ নরক তিনি বিশ্বাস করেন না।
জেনারেল ডোফা বিস্মিত গলায় বললেন,